সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা জানেন যে এই মুহূর্তে সারা দেশ নির্বাচন কেন্দ্রিক একটা উত্তাপ দেশে বিরাজ করছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের তৎপরতা চলছে। এই নিয়ে আমরা আলোচনা করব। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাংলাদেশে যে হাই কমিশনার ভারতে নিয়োজিত আছেন রিয়াজ হামিদুল্লাহ, মিস্টার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের তলব করা হয়েছিল সাউথ ব্লকে এবং তলব করে তাকে ভারত তাদের নোট ধরিয়ে দিয়েছে এবং এটার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন বলেছেন যে দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা। এবং এটাকে কেন্দ্র করে আজকে আরও কিছু তৎপরতা আছে, এটা নিয়েও আমরা আলোচনা করব। এবং আরেকটি বিষয়ে আমরা আলোচনায় আনবো যে আমরা সবাই জানি জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আমরা এখন থেকে মাত্র ঘণ্টাখানেক আগে যে খবরটি সরকারের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তাকে দেখে এসে আমাদের প্রধান উপদেষ্টাকে টেলিফোন করেছিলেন এবং তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরীফ ওসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন দেশবাসীর প্রতি। এই মোটামুটি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার ঠিক বাঁ পাশে রয়েছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি। পাপিয়া আপাকেও স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি দিয়ে শুরু করব? হাদিকে দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, হাদির বিষয়টি আমি যেমনটি শুরুতেই বললাম যে শরীফ ওসমান হাদি এই জুলাই আন্দোলনের অন্যতম একটা যোদ্ধা এবং জুলাই আন্দোলনের পর গত 15 মাস যে সময় এই অতিবাহিত হয়েছে, এই সময়ে সারা সময়টা জুড়েই নানাভাবে তিনি আলোচিত ছিলেন এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের যে প্রতিচ্ছবি এই মুহূর্তে এসে সেটা হাদির মধ্যে ছিল। আপনি কীভাবে মূল্যায়ন করেন হাদিকে? হ্যাঁ, দেখেন, আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত এবং এটা একটা সুপরিকল্পিত হত্যা। সুপরিকল্পিত হত্যার সাথে যারা জড়িত তাদের বউ বাচ্চা, হত্যা চেষ্টা, মানে হত্যাই বলবো, হত্যা চেষ্টা 12টা গেল পরে, সুপরিকল্পিত হত্যার প্রচেষ্টা। যাই হোক, এখন ধরেন এই যে দুজন খুনি, একজন মোটরসাইকেল আরোহী এবং একজন শুটার গুলি করলো। আসলে এদের বউ বাচ্চা আমরা সবসময় মানে অস্বাভাবিক মৃত্যু পছন্দ করি না, ক্রস ফায়ার পছন্দ করি না, বিনা বিচারে আটক, গণতন্ত্রের পরিপন্থী, এগুলো আমরা বক্তব্য বিবৃতি টকশোয়ে হরহামেশায় বলে থাকি। কিন্তু দেখেন, একটা উদ্দীপ্ত প্রাণ, একটা সবসময় মানুষকে একটা প্রাণচাঞ্চল্যতার জায়গাটা যে ছেলেটা ভরে রাখতো, আগামী পরশু যদি শুনি হাদি নাই, তো এই যে একটা অকাল মৃত্যু একটা মেধাবী সন্তানের এবং দেশপ্রেমিক এবং সৎ একটা ছেলে, এবং তার চোখের যে দেশপ্রেম, যে উদ্দীপ্ত চেতনা আমি দেখেছি, এটা আমি কখনোই খুনিদেরকে ক্ষমা করার অযোগ্য একটা ব্যাপার। এবং খুনিদের শাস্তি যত ত্বরান্বিত করে, খুনি তো খুন করতে গেছে খুনি, তো তাদের শাস্তিটা সরকারকে খুব খুব কঠিনভাবে নিতে হবে। এবং এই যে খুনির আবার সন্তান থাকে, খুনির বউ থাকে, খুনির জন্ম দেয় তো বাবা খুনি হিসেবে জন্ম দেয় নাই, যে সামাজিক পরিস্থিতি প্রলোভনের খুনি হচ্ছে একটা ছেলে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আর কোনো হাদিকে আমরা হারাতে রাজি না এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের হারাতে এইভাবে আমরা রাজি না। আর হাদিকে নিয়ে অনেক কথা, অনেক বার্তা থাকতে পারে। আপনি দেখেন, ওর মৃত্যুটা আল্লাহ জানান দিচ্ছিল ওর হৃদয়ে বিভিন্ন থ্রেট। ওর 15-20 দিনের যে বক্তৃতা, বিবৃতি, সাক্ষাৎকার, সব কিছুতেই কিন্তু ও চলে যাওয়ার মতো ভাষণ দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে যে আমি যদি মরে যাই, আমি যদি চলে যাই, আমার বাচ্চাটাকে দেখার যে ব্যাপারটা, ইনকিলাব মঞ্চের জন্য যে উপদেশ বাণী, এগুলো সব মনে হচ্ছে যে ও যে যাবে আগে থেকে ও টের পেয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এটা আরো বেশি মর্মান্তিক। তার উপর তো দীর্ঘদিন থেকে থ্রেট ছিল এবং সরাসরি তাকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছিল এবং সে তো স্লোগান দিত। তো আমি একদিন ওকে বলেছি যে মায়ের যে গর্ভটা খুব পবিত্র, সন্তানটাও তুমি পবিত্র, মুখটাকে নষ্ট করো না এবং তোমার অনেক সম্ভাবনা আছে।
এবং জি, সততার যেটা দেখেন, এই ছেলেটির বিরুদ্ধে অসততার কোনো অভিযোগ কিন্তু নাই। জুলাই বিপ্লবের অনেকের বিরুদ্ধে অনেক অসততার অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি পত্রপত্রিকা সব কিছুতে, কিন্তু এই ছেলেটির বিরুদ্ধে এই অভিযোগটি নাই। এবং প্রত্যেকটা পার্টির যে অ্যানালাইসিস, আমি বিবিসির সাক্ষাৎকারও শুনেছি, বক্তব্য শুনেছি, যে যে আমাদের বিএনপি নিয়ে যে অ্যানালাইসিসগুলো সে করছে, জিয়াউর রহমান, খালেদা জিয়াকে নিয়ে, ছাত্র দল করা অনেক ছেলেপেলে আজকাল দলের সাথে সংশ্লিষ্ট অনেকেই এইভাবে অ্যানালাইসিস আদৌ করতে পারে না, করতে জানে পারছে না, কি জানে না, ইতিহাসটাও জানে না। ইতিহাসটা জানে না। এবং আমার আরও স্মৃতি যে আমাদেরকে যখন ওই যে ডিবি অফিসে ধরে নিয়ে যাচ্ছিল, পল্টনের সামনে মিছিলরত অবস্থা থেকে আমাদের 5 জনকে সামনেই পড়ে গেল। আমি ছবিটা দেখি পরশুদিন ফেসবুকে আসছে, ওই ছেলেটা হাদি, সে ক্রিকেট খেলছিল, হাফ প্যান্ট পরা, মাথায় ক্যাপ, চুল দাড়ি ওরকমই, আমাদেরকে তোলার জন্য আসছে, সাহায্য করার জন্য, ছোট বাচ্চা ছেলেটা। তো সব কিছু মেলামেশা আসলে আমার যে মাতৃত্ব, আমার যে অনুভূতি এবং সন্তান তুল্য একটা ছেলে, এইটা চরম একটা বেদনা। এই আমরা বেদনা, এখনো আশা করব যে হাদি এই অবস্থা থেকে, আল্লাহ তো চাইলে সবকিছু করতে পারে, যে অবস্থায় গেছে এটা থেকেও সে ফিরে আসবে, হাদি আমাদের মাঝে আবার ফিরে আসবে, এই প্রত্যাশাটা আমাদের থাকবে। সাইফুল ভাই, আপনার কাছ থেকে এই প্রসঙ্গে। জি, ধন্যবাদ আপনাকে, প্রিয়ভাজন পাপি আপা। আর দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে সালাম জানাই। না, হাদির উপরে যে হামলা আক্রমণ আমি বলেছি, এটা তো খুব ঠান্ডা মাথায় এবং খুবই প্ল্যান্ড, এবং তার প্রাণনাশের জন্যই যে হামলা হয়েছে। এবং এটা একেবারেই দিনে দুপুরে সেগুনবাগে যে আমাদের পার্টি অফিস, তার অল্প দূরেই। আমি ওদিন নারায়ণগঞ্জে যাচ্ছিলাম, আমাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল। আমি যখন হানিফ ফ্লাইওভারে দুপুরে, প্রোগ্রামটা 3টায়, আমি একটু আগে রওনা করেছি, তখনই হঠাৎ করে আমি অনলাইনে নিউজটা দেখলাম আর কি। খুবই মর্মান্তিক জায়গাটা। এবং যেদিন আগের দিন মাত্র ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার হলো, 24 ঘন্টা পার না হতেই এই ঘটনা। তো প্রথম মনে হয়েছে যে এটা কোনো সাময়িক কোনো উত্তেজনাবশত অথবা কোনো ঝগড়াঝাটির তাৎক্ষণিক কোনো বিষয়ের উপরে এরকম না, যেটা অনেক সময় মাঝে মধ্যে হয়। ভেরি ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যান, সে জায়গা থেকে হামলাটা হয়েছে। এবং বোঝা যায় যে, এবং হামলাকারীরা যেটা ইতিমধ্যে বেরিয়ে আসছে, অনেক দিন ধরেই পরিকল্পনা করে তার সাথে তাদের মিশে গিয়ে, নানা ধরনের গুপ্তভাবে মিশে, যেটা আরও ভয়ানক। ফলে এখন আপনি এই যে এখন নির্বাচনের সময় বা রাজনৈতিক তৎপরতার সময় ব্যক্তিগতভাবে সবাইকে তো চেনা জানাটা সম্ভব না। এর আগে চট্টগ্রামেরও একজন বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী এবং এরশাদুল্লাহ সাহেবের মিছিলে যেভাবে হামলা হয়েছে, একজন মারা গেছেন। এবং তো এগুলো যদি ঘটতে থাকে, তার মানে হলো ইঙ্গিতটা খুবই খারাপ। এবং এটাকে আগামী জাতীয় নির্বাচন, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের প্রতীক্ষা করছি, বাংলাদেশে একটা স্ট্রং ম্যান্ডেট সম্পন্ন রাজনৈতিক সরকার দরকার। একই সাথে যেদিন আবার গণভোট হবে, ফলে বাংলাদেশ একটা হিস্টোরিক্যাল একটা জার্নির মধ্যে আছে। তখন এ ধরনের ঘটনা, এটা এক ধরনের আতঙ্কের জায়গা তৈরি করেছে, দুশ্চিন্তা তৈরি করেছে, উদ্বেগ উৎকণ্ঠা এটা তৈরি করেছে। লক্ষ্যটা তো অনুমান করা যায়, নির্বাচনকে একটা অস্থিতিশীল করা, পরিবেশটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া, একটা ভয় আতঙ্কটাকে ছড়িয়ে দেওয়া, এটা একটা। এবং এটা কোনো ব্যক্তিগত শত্রুতাবশত এটা হয়েছে, এটা আমি মনে করার কোনো কারণ নেই। পুরো ব্যাপারটা রাজনৈতিকভাবেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এবং এ ব্যাপারে নিশ্চয়ই গোয়েন্দারা আছেন, যারা আছেন, তারা এটাকে ভালো করবে না। যাকে সাসপেক্ট হিসেবে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে, সে তো ছাত্রলীগের দায়িত্বশীল উত্তরার সহসভাপতি, দক্ষিণের উত্তরের সহসভাপতি, আদাবরের সভাপতি এবং আরো সেন্ট্রালেরও মেম্বার। আরো বিস্ময়কর, তিনি 3 মাস আগে অস্ত্রসহ ধরা পড়েছিলেন, আবার সে জামিনও পেয়ে জেলে ছিলেন, জামিনে বেরোলেন। অস্ত্রসহ ধরা পড়ার পরে এরকম একটা এই আমলে তিনি আবার 3 মাসের মধ্যে বেরিয়ে গেলেন, এটা তো অসম্ভব ব্যাপার না। তার মানে পুরো ব্যাপারটা, তার মানে কোনো জিনিস তো ঠিক কাজ করছে না, সেটা বোঝা যাচ্ছে। আমি আরও খুবই ইতিমধ্যে আমি কিছুটা মানে ক্ষুণ্ণ হয়েছি, প্রতিবাদ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং তিনি যেভাবে বললেন যে 50 লক্ষ টাকা যারা ধরিয়ে দেবে, মানে ঘাতক ধরে দেওয়ার জন্য,
তার মানে প্রকারান্তরে বোঝা যাচ্ছে যে তিনি আসলে সরকার অসহায়। সরকার তার গোয়েন্দা নেটওয়ার্ক, তার প্রশাসনিক নেটওয়ার্ক দিয়ে ঘাতকদেরকে গ্রেপ্তার করতে না পারা, মানে জনগণকে বলা হচ্ছে আপনারা ধরিয়ে সহযোগিতা দেন। করুন কিংবা আপনারা ধরিয়ে এবং দিন। যেখানে আমরা দেখা যাচ্ছে 8 থেকে 10 ঘন্টা পরে ঘটনার যদি যেটুকু বেরিয়ে এসছে তাতে 8 থেকে 10 ঘন্টা পরে যদি তিনি বর্ডারে যেয়ে থাকেন, আর তারা যদি পালিয়ে যেয়ে থাকে সীমান্ত দিয়ে, 8-9 ঘন্টা তো বাংলাদেশের সময় ভেতরে ছিল। আমাদের এখন গোয়েন্দা যে ইউনিট, তাদের কাছে মডার্ন যেসব ডিভাইস যেগুলো আছে ইন্টারসেপ্ট করার মতো এবং প্রচুর এই যন্ত্রপাতি আছে। খুনিদের ব্যাপারে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তাদের ছবি টবিগুলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে মিডিয়ায় সব চলে কিন্তু আসছে। চলে এসেছিল। ফলে রেড অ্যালার্ট জারি করে পুরো ব্যাপারটাকে পুরো একটা মানে বলেন একটা গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে একটা জাল বিস্তার করে তখন তাদেরকে ধরে আনাটা কিন্তু সম্ভব ছিল। আমার উদ্বেগ, ধরেন ওকে ধরা যাবে কিনা জানি না, যদি পালিয়ে যেয়ে থাকে কি দাঁড়াবে জানি না, কিন্তু এটার পেছনে ডিজাইনটা কি, রাজনৈতিক উদ্দেশ্যটা কি, সেটা বের করা ছিল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের কিন্তু ঘটনা এই সিচুয়েশনটা আমি যেটা আপনাকে একটু ইয়ে জি, করছি জি। যে এটা তো এখনো প্রিভেল করছে। এটা এক এখনো হাদির prevail। উপর হামলা হয়েছে, এখন এটা তারা prevail। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এরকম তো আরো হামলার টার্গেট নিয়ে তারা আগাচ্ছে। এবং যেটা ইতিমধ্যে নানাভাবে আমরা শুনছি যে আরো বেশ কিছু তাদের টার্গেট আছে, টার্গেট করে করবে। জি। তা আমি মনে করি প্রধান দায়িত্ব তো সরকারের এবং আমার যে সরকারি সংস্থাগুলোর পুলিশ, গোয়েন্দা নেটওয়ার্ক, তারা যদি, এবং ইতিমধ্যেই এ ধরনের প্রার্থী, রাজনৈতিক দল, নেতৃবৃন্দরা, তাদের তো এক ধরনের আতঙ্কের জায়গা তো আছেই। ভোটারদের নিরাপত্তার প্রশ্ন, ভোট কেন্দ্রের নিরাপত্তার প্রশ্ন, সমগ্র নির্বাচনটাকে যারা একভাবে ভেস্তে দিতে চান, যারা এটাকে পণ্ড করে দিতে চান, তাদের ইতিমধ্যেই তারই একটা ক্ষেত্র তৈরি করবার জন্য এই ধরনের মানে পরিকল্পিত আক্রমণ কিনা এগুলো দেখার একটা প্রশ্ন আছে। দেশে এমনিতেই একটা আধা নৈরাজ্যিক একটা অবস্থা, আমি অনেক দিন ধরে বলছি, এবং তার মধ্যে যখন এই সমস্ত ঘটনা যখন সংগঠিত হয় তখন কিন্তু মানুষের জানমালের নিরাপত্তা বলে কিন্তু আর কিছু থাকে না। এবং এটার এবং বলা হচ্ছে যে আপনার আরও বিশেষ করে আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের ফ্রন্ট লাইনার যারা ছিলেন, তারা যদি বা এটার পরবর্তী টার্গেটের তারা যদি প্রায়োরিটির মধ্যে থাকেন, তাহলে এটা আমাদের জন্য খুব নতুন করে বড় একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। একটা প্রশ্ন। এরপরে কেউ কিন্তু এর বাইরে না, যারা নির্বাচনের প্রার্থী, রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, গুরুত্বপূর্ণ অর্গানাইজার যারা, এবং এটাও তো বলা হচ্ছে এবং যে সেগুলো- আসলে সেগুলো এই ক্ষেত্রে- ষড়যন্ত্র যারা করছে, পতিত স্বৈরাচার এবং প্রতিবেশী একটা দেশের ইন্ধনে এই স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা স্বয়ং যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, এবং অন্যরা, যেটা আমরা ইতিপূর্বে তালিকা দেখেছি যে বাংলাদেশ থেকে কারা পালিয়ে গিয়ে ওইখানে আশ্রয় নিয়েছেন, তাদের নাম ঠিকানা কোথায় কে থাকছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী যারা, সেদের তালিকাও কিন্তু আমরা দেখেছি। তো এই যে তারা এখান থেকে বসে, ভারত থেকে বসে এটাকে প্যাট্রোনাইজ করছে সন্ত্রাসীদের, এবং বাংলাদেশে কিলিং করে তারা আবার পালিয়ে যাচ্ছে, ভারতে গিয়ে আবার শেল্টার নিচ্ছে, আবার যাচ্ছে। তার মানে আপনি 15 মাসও আপনি আপনার বর্ডার, আপনি আপনার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা নেটওয়ার্ক, ল এনফোর্সিং এজেন্সিস, তাদেরকে পেশাগত দায়িত্বের মধ্যে এখনো আনা যায়নি। এবং তারা এই ধরনের তারা তো এমনি তারা কিন্তু তারা যথেষ্ট সতর্ক। তার মানে এটা কোনো ইফেক্টিভ কিছু হচ্ছে না। আমরা ঘটনা ঘটছে, আমরা কোনো কার্যকর কোনো ব্যবস্থাটা দেখছি না। আরেকটা কথা বলতে চাই, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পরের দিন শুনলাম যে, প্রথম দিন তো এটা বললেন, তার পরের দিন বললেন যে যারা এখন মানে গান যারা এখন নিতে চান, যারা এখন অস্ত্র যারা নিতে চান নিজেদের তো সুরক্ষার জন্য, তারা এখন অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটাও খুব উদ্বিগ্ন হয়েছি, কারণ আপনি নিশ্চয়ই স্মরণ করবেন নির্বাচনের আগে আমরা কিন্তু অবৈধ অস্ত্র কিন্তু জমা নেওয়ার জন্য কিন্তু একটা গভর্নমেন্টের মানে এক ধরনের চিরুনি অভিযান থাকে, এমনকি বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়। এখন তার এই ঘোষণার পরে এখন যদি ধরুন 300 আসন 10 জন করে যদি প্রার্থী থাকেন গড়ে, তার মানে 3000 অস্ত্র, আর তারপরে তার মানে কি প্রার্থীরা কি বন্দুক
বন্দুক যুদ্ধই ঘাড়ে, করবে, এইভাবে মানে মানে প্রার্থীরা নিতে হবে। বন্দুক ঘাড়ে করে তারা নির্বাচনী গণসংযোগে যাবে, সশস্ত্র প্রহরায় বসে গণসংযোগে যাবে, হয় না। দেখবে ভোট কেন্দ্রের মধ্যে তবে সেনাবাহিনী সরকার দাঁড়িয়ে এখানে আছে, একটা কথা পুলিশ বলছে, আমি দাঁড়িয়ে আছে। আপনি যেটা বলছেন আপনার কনসেপ্টটাকে আমি ইয়ে জি। করছি, কিন্তু সরকার আবার বলেছে যে এটা গণহারে কিন্তু সবাইকে দিবে না, সরকার জাজ করবে যে যাদের রিয়েলি থ্রেট আছে, লাইফ না, থ্রেট আছে, ঠিক আছে। তাদেরকেই এখন অস্ত্রগুলো আমি দেওয়া আমি হবে। আরো গণহারে যে উদ্বিগ্ন। 10 জন করে দিয়ে দিবে না, এমন না, কোনো না, কথা ঠিক নেই। আছে, কিন্তু আরো উদ্বিগ্ন না, কিন্তু আপনি তো সামগ্রিক নিরাপত্তাটা বড় আপনি জিনিস, সামগ্রিক আপনি নিরাপত্তা- কয়জনকে এইভাবে আপনি নিরাপত্তা আপনি দিবেন? কজনকে করবেন, এবং এগুলো আমি আফ্রিকান সিনড্রোম আমি বলেছি ইতিমধ্যে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে সেখানে এরকম, ওই যে ভোট হয় সেখানে বন্দুকের পাহারা দিয়ে এক এক অঞ্চলে এক এক রকম। তো এটা তো আপনি 17 বছর যে নির্বাচন হবে স্বতঃস্ফূর্ত, যে নির্বাচন বলছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে, যে নির্বাচন হবে আনন্দমুখর, যে নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য, এখানে যদি এরকম যদি বন্দুক নিয়ে যদি এখন চলাফেরা করতে হয় দেশব্যাপী, ভোটাররা তা- আসবেই না ভোট তাহলে কেন্দ্রে। কিন্তু যেটা আপা যেটা বললেন, আমি পরবর্তী বাক্যটা ছিল এটা, তাহলে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসতে কিন্তু নিরুৎসাহিত কিন্তু হবেন। আচ্ছা, ফলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাদের এ ধরনের ডিরেকশন দেবার আগে আরো 100 বার ভাবা দরকার। তারা কি বলছেন, এই কথা রাজনৈতিক তাৎপর্য কি, সামাজিক তাৎপর্য কি, মনস্তাত্ত্বিকভাবে ভোটাররা কিভাবে নিচ্ছেন, এটা কি আস্থা বাড়াচ্ছে নাকি মানুষকে আরো বেশি অনাস্থার জায়গা, আরো বেশি নিরাপত্তাহীনতার জায়গায় নিয়ে যাচ্ছে? সৈয়দা আসিফা আশরাফি পাপি, আপনার কাছে একই প্রশ্ন, যে যেমনটি উনি বলছিলেন, কথা শেষ করছিলেন যে আসলে নিরাপত্তা, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের পরিবেশ বজায় থাকা একটা বড় চ্যালেঞ্জ হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে, এবং এখানে অন্যতম ভূমিকা পালন করছে, তারা ঘোষণা দিয়েই করছে যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দলবল, তারা ভারতে গিয়ে একটা বড় অংশ আশ্রয় নিয়েছে, দেশের ভিতরেও কিছু আছে, এবং তারা ওখানে ট্রেনিং নিয়ে দেশের ভিতরে এসে হামলা চালাবে, এবং অনেকে ঢুকছে, এরকম ইনফরমেশনও আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি। তো এইটাকে কিভাবে সরকারের কি করা উচিত এই ধরনের একটা পরিস্থিতি? দেখেন, এখানে শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে তার টেলিফোন সংলাপ সব প্রকাশ্যেই কিন্তু চলে আসছে। এটা কোনো অন্ধকারের ভিতর আর নাই, আর এটা ধারণা করারও কোনো বিষয় নাই, কারণ সে প্রকাশ্যে বলছে আমার দলকে নিষিদ্ধ করছে, আমার দল তো নাই, আমি তো ভোট করতে পারবো না, তাহলে তুমি বিএনপি টিএনপি সহ সবগুলোকে ফেলে দাও, অসুবিধা কি? বিএনপিকে বা ফেলবা না কেন? ফেলে দাও, আমি তো নাই, আমি তো নিষিদ্ধ, আমি তো ভোটও করছি না। তো ডাইরেক্টলি এইভাবে তো যে উনি তো কথা বলে, যখন নিষিদ্ধ ছিল না, সরকারে ছিল, তখনও তো এইভাবেই না, গণহারে গুলি করে উনি তো মেরেছে। দলের সমস্যা। নিষিদ্ধ না থাকলেও তো তাই। বাংলাদেশের প্রবলেমটা তো ওনার এই অ্যাটিটিউড, ওনার এই মানে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বেফাঁস কর্মকাণ্ড এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ, এবং ভারতের দ্বারা মোটিভেটেড হয়ে 100% রাষ্ট্রকে ভারতের করদ রাজ্যের পরিচালনা ভারতই করেছে। সে জাস্ট একটা ভারতের নিয়ন্ত্রিত একটা সরকার হিসেবে চেয়ারে বসে থাকছে, এবং তার এই মুখের ভাষা, তার অ্যাটিটিউড। আপনি একটা কথা বলেন তো জাহেদ ভাই, যে সবসময় বলে যে 75-এ স্বজন হারাইছি, স্বজন হারাইছি। তো যে মানুষ স্বজন হারায়, তার স্বজন হারানোর বেদনাটা তো তীব্র হওয়া উচিত, কিন্তু এত প্রতিহিংসা পরায়ণ কেন হবে? যতগুলো গুণ খুম অপহরণ আমরা ফেরত পাইনি একটা কেউ, আমরা ইলিয়াস আলীকে ফেরত পাইনি, আমরা চৌধুরী আলমকে ফেরত পাইনি, গোলাম আজম সুমনকেও ফেরত পাইনি, ফেরত পাইনি, অনেক গোলাম আজম দিনার তার ছিল ছেলেকে অনেক। ফেরত পাইছে, কাশেম আলী তার ছেলেকে ফেরত পাইছে, আমরা বিএনপি কিন্তু কাউকে ফেরত পাইনি। আর যেগুলা অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে গেছে সেগুলো তো তারা ঘটাই দিছে। এখন এই যে হাদি একটা বাংলাদেশের ছেলে, বাংলাদেশি ছেলে, এইটাকে তুমি ভারতে বসে বসে মিশন করে, কিলিং মিশন করে, তুমি নাতির বয়সী একটা ছেলে, একটা সন্তানের বয়সী ছেলেকে এইভাবে কেউ মারে নাকি? মানুষের প্রতিহিংসার একটা লিমিট থাকা দরকার। আর প্রতিবাদের আমাদের ভাষা আমরা যতই তীব্র করি, বেসিক্যালি আমরা তো ওদের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে নামার মতো আপনার যে জিওগ্রাফিক্যাল পরিস্থিতি গোটা বাংলাদেশের চারপাশে তারা আছে, এবং এই 15 বছরে যে অবাধ বিচরণটা বাংলাদেশের ভিতরে, তাদের নাড়ি নক্ষত্র গুহা কুয়া ক্ষোভ ঝাড় সমস্ত কিছু তাদের হচ্ছে নখদর্পণে। আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তাহীনতা এখন এই শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে আশ্রয়দাতা রাষ্ট্র দুজনে কিন্তু দায়ী থাকবে। আজকে হাদির যদি নেগেটিভ কোনো ঘটনা ঘটে, আপনি কি মনে করেন এই হত্যা দায়ের হুকুমদাতা থেকে শেখ হাসিনা কোনোভাবে রেহাই পাবে? কারণ ওই টেলিফোন সংলাপ এটা তো প্রত্যেকের কানে বাজতেছে, আমারও কানে বাজতেছে। তাইলে কি আমাদের দেশের যারা দেশপ্রেমিক এই তরুণরা আছে,
এই তাদেরকে আমরা এইভাবেই জীবন দিতে হবে? দেশপ্রেমিক তরুণ শুধু বলবেন কেন আপনি? দেশপ্রেমিক নাগরিক বলেন। নাগরিকই। তাহলে আমরা সকল তরুণদের শ্রেণী, কথা আমরা এখন তো বলছি, তরুণ বিশেষ না হলেও দেশপ্রেমিক নয় এটা বলতে অবশ্যই, পারবেন না। অবশ্যই, সাইফুল ভাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক নয় বলতে পারবেন না। অবশ্যই। 85 বছরের একটা বয়স্ক মানুষ দেশপ্রেমিক নয় সেটা বলতে পারবেন না। আমাদের জীবন দিতে হবে। এখন একটা ব্যাপার হচ্ছে কি, যে তরুণদের আবেগটা অনেক ব্যাপক, ঘেন্নাটা অনেক ব্যাপক, কিন্তু বহিঃপ্রকাশটা মানে আমার পলিসি যদি বুঝে যায়, পলিসি যদি আমি বহিঃপ্রকাশের ভিতরে বলে ফেলি, তাহলে রাষ্ট্রের যে পলিসি, রাষ্ট্রের যে কিছু গোপনীয় ব্যাপার যন্ত্র থাকে, তো সেইটা আমি আমরা সেই আলোচনায় আসবো। বক্তৃতার ভিতরে আমি আমরা বেফাঁস সেই আলোচনা- করতে চাই না। কারণ রাষ্ট্র সবার রাষ্ট্র, বাংলাদেশের মানুষের রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমরা কি কি করব, কি কি করণীয়, কি কি পদক্ষেপ, এগুলো সব কিছু আমাদের যুবকের মতো বক্তৃতা বিবৃতিতে প্রকাশটা আমাদের না করাটাই ভালো। কারণ এটা আমাদের মাত্রা রেখে বক্তৃতা দিতে হবে, বিবৃতি দিতে আমি হবে। সেই আলোচনায় আসবো। বহিঃপ্রকাশ যদি ঘটাবো, আপনি কিন্তু বলতে চান তাহলে আমি সিদ্ধান্তই আমি একটু বলতে চাই যে আপনি যেটা নিয়ে কথা বলছিলেন, যে আমরা আজকে দেখেছি, আমি শুরুতে যেমনটি বলছিলাম যে বাংলাদেশের যে হাই কমিশনার আছেন ইন্ডিয়াতে মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে ভারতের ডেকেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল এবং তলব করে নিয়ে যেটা নোট বারবেল ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে অনেকগুলো বিষয় আছে। এবং এর প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা। এই যে কথাটি, এই মন্তব্যটি উনি করেছেন, এবং এই মন্তব্যটার মূল বিষয়, দুটো বিষয় এখানে আসছে। একটা হলো যে ভারত ইদানিং, উনি যেটা বলেছেন ওনার ভাষায় যদি আমি বলি, যে নির্বাচন নিয়ে ঘন ঘন কিছুদিন পরপরই একটু নসিহত করছে বিভিন্ন বিষয়ে। নির্বাচন সুষ্ঠু কীভাবে হবে, কীভাবে ইনক্লুসিভ হবে, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, এই জাতীয় নানা কথা তারা কিন্তু বলছে। কিন্তু গত 15 বছর ধরে যে আওয়ামী লীগ শাসন করলো, 17 বছর ধরে এখানে স্বৈর শাসন প্রতিষ্ঠিত ছিল 111-এর সরকার পর্যন্ত ধরলে, তো এই সময় তো এটা করে নেই। তো এই প্রেক্ষাপটে মানে তারা নির্বাচন নিয়ে যে কথা বলছে, এটা নিয়ে আপনি কি, আপনার দেখেন, তাদের নির্বাচনের কথা তো নতুন না। তারা 5 জানুয়ারি 2014 তাদের সুজাতা পররাষ্ট্র সচিব সে আসলো। আপনি 11-তে দেখেন স্বয়ং প্রণব মুখার্জি নিজে আসছে, এসে প্যারোলো করে শেখ হাসিনাকে লন্ডনে নিয়ে গেছে, এবং ওইখানে তাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যে ফরম্যাটের নির্বাচন 2008 সালে, সেই ফরম্যাটের নির্বাচনটা ওখানে তারা করে আসছে। তারপরে আপনি 18 সালের নির্বাচনে বিএনপি গেল এবং পরবর্তী পর্যায়ে উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো, যে নির্বাচনে না যাওয়ার কারণে একটা বিরূপ প্রতিক্রিয়া। তারা প্রচার যন্ত্র তো, একটা পিএইচডি হোল্ডার আওয়ামী লীগও যা বলবে, একটা তৃণমূলের রিক্সাওয়ালার আওয়ামী লীগের একই বক্তব্য আপনি শুনবেন। বক্তব্যের কোনো হেরফের, কোনো পরিবর্তন আপনি শিক্ষা দীক্ষার জ্ঞান গরিবার আলাদা আপনি পাবেন না। তো নির্বাচনে না যাওয়ার কারণে যে মানে বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশে সৃষ্টি করলো, নির্বাচনে বিএনপিও কৌশল করে গেল যে ঠিক আছে, তোদের স্বভাব তো দেশবাসী সারা বিশ্ব বুঝবে, তো স্বভাব তো রাতের বেলায় ধরেন ভোট শেষ করে ফেলছে, রাতের ভোট হয়ে গেল, রাতের ভোট হলো। এখন ধরেন তাদের যে এই স্বভাবটা ভোটে না গেলে তো প্রমাণিত হতো এবং না। 24-এ এসে তো আরেকটা নির্বাচন, তারপর আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করছি। দেখেন যে বগুড়াতে একটা সিটে করছি, পাবনাতে হাবিবুর রহমান হাবিবের সিটে করছি, মহিলা এমপি পর্যন্ত পার্লামেন্টে পাঠিয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড বিএনপি দেখাইছে, যথেষ্ট পরিমাণে দেখাইছে। তার খেসারতটা কি হলো? তার খেসারতটা হলো আমি তুমিও সে নির্বাচন হলো। এখন আপনার ভারত যেভাবে নির্বাচন নিয়ন্ত্রণ, সরকার নিয়ন্ত্রণ, বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, তার নিরাপত্তার প্রয়োজন আছে রাষ্ট্র হিসেবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভূখণ্ডের নিরাপত্তা দেবে কে? এইটাকে দেবে। এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বলা উচিত। ওই বক্তৃতা বিবৃতিতে শুধু বলে একটা হসপাস বাধায় না দিয়ে পলিসিগুলো এই সরকারের খুব স্ট্রিক্ট এবং স্ট্রং হওয়া উচিত, যে বাংলাদেশের জনগণ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তাকে দিবে। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র তাকে আশ্রয় দিছে, কেন দিছে? যেহেতু তাকে তাদের মতো চালাইতে পারছে, মুদ্রা কথা। আচ্ছা, দিয়ে এখন তারা পোস্টার মারতেছে ওখানে, তারা ওখানে দিয়ে বক্তৃতা বিবৃতি যাচ্ছে, আবার তাদের পার্লামেন্টে বলছে যে হাসিনা নির্বাচিত প্রতিনিধি, সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। আজকে তাহলে বাংলাদেশের এই কথাগুলো একটা স্বাধীন রাষ্ট্রের জন্য অপমানজনক। এখন আমি অপমানজনক বলে প্রকাশ করেই দিয়ে ক্ষান্ত হয়ে গেলে তো হবে না, যে আমি একটা গরম গরম বক্তৃতা নিলাম আর বাহবা নিলাম, এইটা আমি চাই না। আমি চাই কি, সরকার আন্তর্জাতিক আদালতে স্ট্রিক্টলি এই বিষয়টা তাকে উপস্থাপন করে, সব আন্তর্জাতিক মানসম্পন্ন সব লোকজন
এবং তাদের সারা বিশ্বের সাথে তাদের এনজিও থেকে শুরু করে ব্যক্তিগতভাবে অনেক সম্পর্ক। এই সম্পর্কটা আমি এখন দেখতে চাই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, ভূখণ্ডের নিরাপত্তা এবং বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা। আমার জিও পলিটিক্স চতুর্দিকে থাকবে জন্য আমাকে সীমান্তে পাখির মতো হত্যা করছে, এযাবৎ করছে, আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করে নেই। আমাকে হচ্ছে এখন দেশের ভিতরে কিলার পাঠায় হত্যা করে সুড়ঙ্গ পথ দিয়ে থাকে দেশ থেকে বের করে নিয়ে যাবে। ওই সুড়ঙ্গের কোনো মা, ওই ছেলেটার সন্ত্রাসী যে হাদিকে প্ল্যান করে পরিকল্পিত মানে গুলিটা করলো, তার কোনো মা হওয়া উচিত? ওই ছেলের সন্তান থাকা উচিত? স্ত্রী, সবাই এই ধরনের ছেলেকে সবার ত্যায্য করা দরকার এবং ঘৃণা করা দরকার, প্রত্যাখ্যান করা দরকার। বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশপ্রেমিক সৎ ছেলে চোখের নিপাতে এইভাবে মেরে ফেলে। বাংলাদেশে আমি তো একটা মা, হাদির কোনো কিছু যদি নেগেটিভ ঘটে তা আমিও তো সন্তানহারা হব ওর জন্য, না? কারণ আমার মাতৃত্ব, আমার তার প্রতি অনুভূতি, ফিলিংস, আমি এই যে তরুণ প্রজন্মের ওর ভিতরে আমি দেশপ্রেম, যে সততা এবং যে নিরপেক্ষভাবে আলোচনা। দেখেন, ও আরেকটা আলোচনা করতেছে, আমি 15-20 দিনের বক্তৃতা বিবৃতি ওর দেখে ঠিক মনে হচ্ছে মৃত্যু ওর পিছে যাচ্ছে, ও টের পাচ্ছে। প্রত্যেকটা বক্তৃতা এরকমই, মানে এত ও কিভাবে টের পাচ্ছে বুঝতেছে। এটা আমি যত দেখতেছি, ওর বক্তৃতা শুনতেছি, আমি নিজের আবেগ তো ধরে রাখতে পারছি না। আপনার কাছে আসবো সাইফুল ভাই, যে জিনিসটা বলছিলাম যে ভারত আমাদের নির্বাচনকে নিয়ে নসিহত করছে এবং 15 বছরের নির্বাচন আপনি তো খুব সক্রিয়ভাবে ছিলেন, মাঠে ছিলেন, আছেন, দেখেছেন। আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে গত কদিনের ঘটনায় বাংলাদেশের সাথে ভারতের তো এমনি একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল, এটা আরও নতুন মাত্রা নিয়েছে। ভারত, আমরা দেখলাম যে এবারকার আমাদের গণঅভ্যুত্থানের পরে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ভারত অতীতের গত 15-16 বছর আগের হাসিনার রেজিমকে এক কাটা সমর্থন করতে যে গোটা বাংলাদেশ এবং তার জনগণের অধিকারের বিরুদ্ধেই বাস্তবে তারা অবস্থান নিয়েছিলেন। আমি অসংখ্য বক্তৃতা বলেছি যে এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যে গোটা বাংলাদেশকে তারা একটা ভারত বিরোধিতার জায়গায় তারা আসলে নিয়ে গেছেন। এর মধ্যে তারা এটাকে কেউ সাম্প্রদায়িকতার গন্ধ দেখতে চান এবং আমার ভারতের বন্ধুরা যারা আছেন, লেফট বন্ধুরা, তারাও একটু জানার চেষ্টা করছিলেন বাংলাদেশের মানুষের ভারত বিরোধিতার কারণটা কি সাম্প্রদায়িক। তাদেরকে আমি পরিষ্কার যে বার্তাটা দেবার চেষ্টা করেছি যে আপনারা নিজেদেরকে পৃথিবীর বৃহত্তর একটা গণতান্ত্রিক দেশ মনে করেন, অথচ 15টা বছর ধরে 3টা নির্বাচন, চূড়ান্ত তামাশা, চূড়ান্ত প্রহসন, চূড়ান্ত নাটক মঞ্চস্থ হয়েছে। আপনাদের কুশীলবরা এসে এই নির্বাচন কিভাবে হতে পারে, জাতীয় পার্টির মতন দলগুলো কিভাবে অংশ নিতে পারে, অন্যরা আপনারা এই ব্যাপারে সহযোগিতা করে। ওই যে বলে না যে চোরের সাক্ষী গাট কাটা, তো এরকম একটা ভূমিকা তারা এখানে পালন করেছেন। অভ্যুত্থানের পরে আমি বললাম যে আপনারা ফলে মানুষের এই যে একটা ফ্যাসিস্ট রেজিমকে এক কাটা সমর্থন করতে যে গোটা একটা দেশ, তার 18 কোটি মানুষ, সবাইকে বাস্তবে আপনারা বিরোধী পক্ষ বানিয়ে ফেলেছেন। তাহলে প্রধান দায়ীটা ভারতের পলিসি মেকারদের, সাউথ ব্লকের, তাদের সরকারের এবং নীতি নির্ধারকদের। আমরা আশা করেছিলাম অভ্যুত্থানের পরে তাদের খানিকটা হয়তো বোধোদয় হবে, কিন্তু বাস্তবে 15 মাস পার হয়েছে। আপনি খেয়াল করবেন তাদের বক্তৃতা, বিবৃতি, অবস্থানের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং জুলাই আন্দোলনটাকে তারা এখনো তো সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই চিহ্নিত করছে, হাসিনার সুরেই কথা বলছে। এবং তার মানে আওয়ামী লীগের যে বয়ান, শেখ হাসিনার যে বয়ান, সে বয়ানটা দেখা যাচ্ছে প্রধানত ভারতের বয়ানটা প্রধানত একই রকমের বয়ান। তো ভারত একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তো তার তো নিশ্চয়ই একটা দলকে বা একটা ব্যক্তির মতন তার বয়ানটা হবে না। তার মানে এত বড় অভ্যুত্থান থেকেও ভারতের পলিসি মেকাররা তারা কোনো শিক্ষা তারা গ্রহণ করেননি। আমাদের এই অভ্যুত্থান, আমাদের নতুন প্রেক্ষিত, মানুষের যে নতুন জাগরণ, অন্তর্বর্তী সরকার এটাকে যে আমলে নেওয়া, এটাকে যে রিকগনাইজ করা, মানুষের যে আপনি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ হাসিনা বন্ধ করে দিয়েছিল, বাধ্য হয়ে একটা গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই রেজিমকে বা মানুষকে বাস্তবে বিদায় দিতে হয়েছে। এইটা হলো প্রেক্ষিতের জায়গাটা। এবং তারা, আমি দেখলাম না গত 15-16 মাসে, ধরুন অনেক প্রশ্নে দ্বিমত থাকে, আপত্তি থাকে, সমালোচনা থাকে,
কিন্তু যেহেতু আমাদের একেবারে নিকট প্রতিবেশী, আর আমরা ধরেন আমরা প্রতিবেশী তো আর কেউ চেঞ্জ করতে পারবো না, কিন্তু তাদের দিক থেকে আমি কোনো ডিসকোর্স দেখলাম না, এবং বরঞ্চ তারা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবার ব্যাপারে তাদের আমি দৃশ্যমান কার্যকর কোনো অ্যাটিটিউড দেখিনি। বরঞ্চ বলবার চেষ্টা করলেন যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে তাদের সাথে তারা একটা এনগেজমেন্টে যাবেন। তার মানে হলো যে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠন করলাম, যে সরকারে আমাদের সমালোচনা আছে সরকার সম্পর্কে, কিন্তু এটা তো আবার আমাদের সরকার, অবশ্যই আমাদের প্রত্যেকের যারা আমরা অভ্যুত্থানের অংশীজন, তো তাদেরকে তারা চূড়ান্তভাবে তারা কিন্তু নেগেট করে যাচ্ছেন। এবং তারপরে এটা, এবং আমি আগে বলেছি, হ্যাঁ আমাদের তরুণরা কিছু অতিকথন আছে, ধরেন তারা হয়তো সুপারলেটিভ ডিগ্রিতে কথা বলেন, সেটা একটা দেশপ্রেমের জায়গা থেকে, সেটা একটা তারুণ্যের স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে এটা তারা বলছেন। কিন্তু যখন আপনি গভর্নমেন্ট যখন ডিল করবে, পলিসি মেকাররা যখন কথা বলবে, রাষ্ট্রের সর্বোচ্চ পর যখন আপনি কথা বলবেন, আপনি তো একটা দায়িত্বশীল আচরণ আপনি করবেন। বাংলাদেশের কারণ এই অঞ্চলে তো এই অঞ্চলের শান্তি, উন্নয়ন, নিরাপত্তা, তার প্রধান দায়িত্বটা কিন্তু ভারতের জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্য, জনসংখ্যার জন্য ভারতের কিন্তু একটা লিডিং ভূমিকা নেবার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ প্রত্যেককে তারা কিন্তু বৈরী রাষ্ট্রে তারা তৈরি করেছেন। পাকিস্তান থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, প্রত্যেকের সাথেই। তার মানে আপনি এক ধরনের হেজিমনি, আপনি আপনার রাজনৈতিক, এক ধরনের মতাদর্শিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বহুমাত্রিক হেজিমনি আপনি কিন্তু চাপিয়ে দেওয়ার, আপনি কিন্তু প্রতিবেশীর সাথে আপনি কোনো সমতা, ন্যায্যতার জায়গা থেকে সম্পর্ক তৈরি করতে চাননি। আপনি চেয়েছেন বাংলাদেশকেও একটা ক্লায়েন্ট স্টেটে করবার জন্য। তো আমরা তো আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, আমরা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নেশন স্টেট হিসেবে আমরা এখানে ডেভেলপ করার জন্য এটাকে। এবং গতকালকেও তা খেয়াল করবেন, তারা আমাদের বিজয় দিবস সম্পর্কে তাদের যে বক্তব্য, তাদের যে স্টেটমেন্ট, এটা কিন্তু তাদের ভারতের একটা কমন একটা স্টেটমেন্ট। কিন্তু এরকম একটা সময়ে, এরকম একটা আপরাইজিংয়ের পরে বাংলাদেশ সম্পর্কে এরকম একটা বক্তব্য দেওয়া, যেখানে বাংলাদেশ বলতে কিচ্ছু নয়, বাংলাদেশ পুরোপুরি অনুপস্থিত, আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধ, আমাদের আত্মত্যাগ, স্বাধীনতা, পুরো ব্যাপারটাই কিন্তু এক ধরনের ডিনায়াল আর কি। মানে হলো যে তাদের দয়া দাক্ষিণ্য করে বাংলাদেশের নামটি পর্যন্ত নেওয়া হয়নি। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে তাদের যে অ্যাটিটিউডটা, দৃষ্টিভঙ্গিটা, তার বেসিক কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। তার মানে এটা যদি না হয়ে থাকে, তাহলে আপনি আমার সাথে সম্পর্ক চান, কিন্তু আপনি আমাকে মর্যাদা দিয়ে, আপনি আমাকে রিকগনাইজ পর্যন্ত আপনি আমাকে করছেন না। আপনি আমার স্বাধীনতা, আমার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, আমার 5000 বছরের হিস্ট্রির মধ্যে আমার মহান মুক্তিযুদ্ধ, সেটাকে পর্যন্ত প্রপারলি আপনি রিকগনাইজ করতে পারলেন না। এবং এটা করতে যে এটাকে আপনি এটা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে পুরো ব্যাপারটাকে আপনি এটাকে শো করছেন। তো সেজন্য বলতে চাই, ভারতে তাদের এই অ্যাটিটিউড থাকলে সম্পর্কটা স্বাভাবিক হবে না। সুতরাং আমরা তো নিশ্চয়ই ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। আমি প্রায় বলি, ভারতের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদেরও হাতে 2-1টা কার্ড আছে। তো আমরা তো নিশ্চয়ই আমরা একটা এই 21শ শতাব্দীতে আমরা একটা ডিপ্লোম্যাটিক বার্গেনিং করব, আমরা আলাপ আলোচনা করব, বোঝাপড়া করব। বেসিসটা হবে আমার সমতা, ন্যায্যতা, আমার জাতিগত স্বার্থ, আমার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এটা হচ্ছে আমার বেসিস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর আগে যখন ওবায়দুল কাদের যখন বলেন ভারত আছে, দিল্লি আছে, তো আমরা আছি তো দিল্লি আছে, মানে তার মানে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশের সরকার তারা ছিলেন না, তারা বাস্তবে দিল্লির একটা সরকার। পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন তো স্বামী স্ত্রীর সম্পর্কও বলেছেন, এক দফা বাড়িয়ে গিয়ে বলেছেন আমাদেরকে কি পরিমাণ অবমাননার মধ্যে তারা নিয়ে গেছেন। তো তাদের ভারতের এই মনস্তাত্ত্বিক যে ট্রমা, এই জায়গা থেকে তারা যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে তো হবে না। ফলে আমরা আমাদের শক্তিটা কি আপনি একটা বললেন। এখানে একটা প্রশ্ন আবার আমি বলি, আপনি যেমনটি তরুণদের কথা বলছেন, যে তরুণরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তো আজকেও আমরা দেখলাম যে বিবিসির একটা নিউজ আমার সামনে আছে যে আপনার আসামের মুখ্যমন্ত্রী মিস্টার হেমন্ত শর্মা, উনি বিশাল একটা স্টেটমেন্ট করেছেন, এবং স্টেটমেন্টে উনি এক পর্যায়ে বলেন, কিন্তু আপনারা জানেন ভারত বড় একটি দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র, মানে তাইলে কি তারা পরমাণু হামলার হুমকিও দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে? যেহেতু কথা না, এখন এই যে কথাটা বলছি, কথা তো সত্য। ধরেন
ধরেন আমরা মানে আমি প্রায় প্রায় বলেছি, প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে তাহলে আপনার ঘর কি নিরাপদ থাকে? আপনি যদি আমাকে কনস্ট্যান্ট যদি আপনি আমাকে খোঁচাতে থাকেন, আপনি কনস্ট্যান্ট যদি আপনি যদি আমাকে যদি অত্যাচার করতে থাকেন, তো তাহলে তো আপনি নিরাপদ না। নিরাপদ। তার মানে আপনি নিরাপদ না থাকলে আমি নিরাপদ থাকি না। আমি ওই জন্য বলেছি তাদের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদের হাতে দুটো হলেও আছে। আমি আপনার কাছে আবারও দুটো আসবো। কার্ড হলো আছে। এগুলো বিবেচনায় রাখা দরকার। সেজন্য আমরা বলতে চাই এই একবিংশ শতাব্দীতে এটা কোনো সমাধান না। সমাধান হবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এটাকে রিকগনাইজ করে মানুষের যে আকাঙ্ক্ষা, ওই যে লাস্ট কথাটা বলি, এই যে আমাদের তৌহিদ হোসেন যেটা বলছিলেন, জি। ওনারা 15 বছর কোনো কথা বলেন, যেটা আপনি যেটা বললেন, এখন আমাদের নির্বাচন কিভাবে হবে, এখন ওনারা আমাদেরকে যে পরামর্শ দিচ্ছেন, হ্যাঁ নিশ্চয়ই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তো চাইতে পারে, কিন্তু ভারতের তার আগে বলা উচিত ছিল যে 15 বছর একটা ফ্যাসিস্ট রেজিমকে সমর্থন দিয়ে আমরা ভুল অন্যায় করেছি, করেছি, অপরাধ ভুল করেছি, ভুল করেছি, সুতরাং এই ভুলটা ভবিষ্যতে আমরা আর করব না। তাহলে কথাটা কিছুটা গ্রহণযোগ্য হতে পারত। পাপি আপা, আপনার কাছে প্রশ্ন যে এই যে ভারত কি আমাদের এই দাদাগিরিটা কন্টিনিউ করবে, এইভাবেই করে যাবে? এখন আপনি যেটা সাইফুল ভাই যেমনটি বলছিলেন যে তরুণরা যদি এই অবস্থা দেখতে দেখতে, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখলাম যে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন মনে হয় বাংলাদেশে ভারত বিরোধিতা একটা পর্যায়ে গেছে, যে এটা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। এবং আমরা ওই যে হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রিও কথা বলেছে এবং এটাকেই তারা বলছে। তো তারা যদি একের পর এক, আজকে হাসনাত যেমনটি বলছেন যে আপনারা 30,000 সন্ত্রাসীকে আশ্রয় দিবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, অর্থ দিবেন, অস্ত্র দিবেন, দিয়ে বাংলাদেশের ভিতর সন্ত্রাস করার জন্য, নৈরাজ্য করার জন্য পাঠাবেন, আর আমরা তো চুপ করে বসে থাকতে পারবো না। এটা কিন্তু আজকেও বলেছে হাসনাত আবদুল্লাহর আজকের বক্তব্য, যেটা কুমিল্লায় বলেছে। হ্যাঁ, এখন হচ্ছে কি, বক্তৃতা হচ্ছে যৌক্তিক বক্তৃতা, অযৌক্তিক বক্তৃতাটা আমি বলছি না, বাস্তবিক। কারণ ভারত সরকার হচ্ছে কারোর সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ কারোর সাথেই করেনি। আপনি নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, কারোর সাথে কিন্তু সে করে নাই। এখন ভারত কখনো কারোর বাড়ির কোনো রাষ্ট্রের পাহারাদার আমাদের এই সার্কভুক্ত কান্ট্রি হতে পারবে না। কারণ ও পাহারাদার করা মানে বাড়ি দখল করা, গ্যাস দখল করা, সম্পদ দখল করা, বিদ্যুৎ দখল করা, এবং তার যা যা দরকার সব নিয়ে যাওয়া। আর আমার সব রাস্তা তারা ব্যবহার করবে, আর কোনো কিছু চাইতে গেলে উচ্চ সুদে একাত্তর ঋণ দিবে, যেটা শোধ করতে যে জীবন শেষ, এবং অন্য দেশ থেকে কম সুদে পাওয়া যায়। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাসনাত আবদুল্লাহর বক্তব্য যথার্থ সঠিক, কিন্তু বক্তব্যের চেয়ে আমার ভূমিকাটা হতে হবে সঠিক, বই প্রকাশটা হতে হবে কম। কারণ ওই যে রাষ্ট্রের সাথে যে নর্মসের সম্পর্ক, আপনার হচ্ছে না, সেটা তো সরকারি পর্যায়ে কিংবা দলীয় পর্যায়ে তারা এটা বলছে। রাষ্ট্রীয় সম্পর্কের যে ব্যাপারগুলো, এই রাষ্ট্রীয় সম্পর্কের যে মানে সৌজন্যবোধ বলবো কি শিষ্টাচার বলবো কি নর্মস বলবো কিংবা ডিপ্লোম্যাটিক বলবো, এইটার জায়গাটা থাকতে হবে। কারণ এরাই তো অদূর ভবিষ্যতে রাষ্ট্রনায়ক। তাহলে এদেরকে এখন থেকে অনেক বিচক্ষণতার পরিচয় এদেরকে দিতে হবে। এরা তরুণ প্রজন্ম, এই কারণ দিতে হবে যে আমার কথার ভাষার সাথে আমার প্ল্যানিং যাতে প্রকাশিত না হয়, আমার কথার সাথে আমি কি করতে যাচ্ছি বক্তৃতার ভিতরে আমি প্রকাশই করে ফেলি, তাহলে আমি তো সেটা আমার কার্যকর করা তখন ডিফিকাল্ট। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, যেটা এই অবস্থায় আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন সামনে, এই নির্বাচনটাকে সামনে রেখে তাহলে এইরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে আপনার পরামর্শটা কি থাকবে, যে সরকারের এখন কি করা উচিত কিংবা রাজনৈতিক দলগুলোর কি করা উচিত? এইখানে জাহিদ ভাই, আমি খোলামেলায় বলি যে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগ একমাত্র 88 নির্বাচনটা বর্জন করছিল, এছাড়া 86 নির্বাচনেও কিন্তু তারা গেছে। এবং বাংলাদেশের নির্বাচন বর্জনের ইতিহাস তাদের খুবই কম, এবং তারা নিশ্চিত পরাজয়, নিশ্চিত অনেক কিছু জেনে বুঝেও কিন্তু তারা ভোট করে। আবার নিশ্চিত বিজয় জেনে আবার দায়িত্ব পাবো না, স্বায়ত্তশাসন পাবো না, এই বুঝেও তারা ধরেন ওই তখনও যা করেছে সেটা তো করেইছে। এখন আমার কাছে স্পষ্ট যেটা ব্যাপার, যে এই সরকার একটা, আমি ঘরের ভিতর যদি সমালোচনা করি, এই সরকার একটা চুরি ডাকাতি ছিনতাই নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনকে কোনো প্রকার কাজে এরা লাগাতে পারছে না। এদের সেই অভিজ্ঞতা, সেই স্মার্টনেস, গার্ডস এদের কারোর কিচ্ছু নাই। স্বাভাবিক কারণে এত বড় একটা নির্বাচন, আমরা নিজেরা নিজেদের প্রতিপক্ষ। এখন নির্বাচনের হিসাব যখন আনবেন, এবং নিজেরা যে ননসেন্সগুলো আমরা করতেছি, পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি, আমরা নিজেরা যে ননসেন্সগুলো করছি। আপনি দেখেন হাদির মৃত্যুতে বীর যে আব্বাস সাহেব
দেখতে গেছে, সেখানে ওই ডাকসুর মেয়েটি যে ব্যবহারটা করেছে, যে কথাটা মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, একটা পরিকল্পিত কথা ঠিক বলতে পাঠালে সে বলে দিল। তো কিন্তু আপনারাও তো হাদির শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশে কথা দিয়েও যাননি, প্রধান আমরা যদি উপদেষ্টার না কাছে যেয়ে কথা থাকি দিয়ে তাতে আমাদের সমস্যা নাই তো। কারণ হাদির ব্যাপারে যে আমরা মর্মাহত, আমার সন্তান হারানোর বেদনার অনুভূতি আমার ভিতরে আছে, আমার সেই কষ্ট দুঃখ আছে, এটা দেশবাসীকে কি শুধু একটা জনসভায় যে বুঝাতে হবে? অবশ্যই না, এবং সেটা না। তারা যে উগ্র, একটা মেয়ে হুট করে যে একটা বেফাস কথা বলে যাই হোক, ফেললো, ব্যক্তিগত যে উগ্রতা প্রকাশটা সে করেছে, একটা মিটিংয়ে যাওয়ার আগে আপনাকে 10 বার ভাবতে হবে। একটা ঘটনা ঘটে গেলে তখন আপনি কিন্তু সম্মান আপনার ফেরত না, পাবেন আমি না। বলছি এটা বোঝার ব্যাপার। সামগ্রিকভাবে তাইলে আমরা এখন নির্বাচন তো ফেব্রুয়ারিতে চান আপনারা, এটা নিয়ে তো কোনো ধরনের আমাদের সবচেয়ে বেশি তো চাওয়া বিএনপি নিয়েই তো বলেছে আমরা এটা। বিতর্কিত, ওই এনসিপির কাছে বলেন, জামাত ইসলামের কাছে বলেন, চাওয়া নিয়ে বিতর্কিত যে সরকার গঠন করার 3 দিন পর পল্টন মাঠে মিটিং দিয়ে কেন নির্বাচন যাবে, জি। এটা নিয়ে তো আমরা এখনো কথার সমালোচনার সম্মুখীন হচ্ছি। নির্বাচন না চাওয়ার কিছু নাই, নির্বাচন ছাড়া কোনো সমাধান বাংলাদেশে নাই। কিন্তু নির্বাচনটা হওয়ার যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মানুষের স্বস্তি শান্তি, এই আতঙ্ক, স্বস্তিও নাই শান্তিও নাই, আইন শৃঙ্খলা বাহিনী কচের বাটকারার মতো বসে আছে। এখন ধরেন শেখ হাসিনা নিজে গেছে, তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গেছে, মন্ত্রী পরিষদের কোনো সদস্যর একটা লোমও এই বর্তমান সরকার ছিঁড়তে পারেনি। আজকে আদালতে জামিন হলে সবাই আমরা সমালোচনা করি, কিন্তু পুলিশের কাজ কোথায় করছে, সরকারের কাজ কোথায় করছে? আমরা আপনি শেষ বলেন। করব, আমাদের সময় নাই, সরকারের শেষ কাজ করতে কোথায় হবে। করছে? একদম এখন সময় একটা নাই। অস্ত্র রিকভারি হয় যদি আউট অফ হোম, তাহলে জি। আমার একটা এক্সক্লুসিভ পজিশন নলেজ কন্ট্রোল যদি না থাকে, তো একটা বিচারক আইনের ফাঁকে পড়ে জামিন সে দিতেই পারে, এটা অপরাধও না। এবং তাকে নিয়ে আজকে এই টকশো করে বিচার ব্যবস্থাকে নিয়ে অঙ্গুলি নির্ধারণ করা ঠিক না। পুলিশ কি করলো, র্যাব আচ্ছা, কি করলো, আমরা সরকার কি করলো, কিন্তু শেষ করতে হচ্ছে, বিডিআর কি বাপি করলো, আপা। প্রস্তুতি কি, বর্ডার পার হলো, এগুলো নিয়ে কারোর কোনো কথা নাই, এক বিচার বিভাগ আঙুল তুলে রেখে দিলাম। তো যাই হোক, আমি এটা স্পষ্ট বার্তা যে সরকার বেসিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটালি তার আউট অফ কন্ট্রোল। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে নির্বাচনের আগে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সাইফুল ভাই, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাপি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।